আপনারা ব্যাক করবেন কবে বলেন তো? আপনাদের ছুটি হচ্ছে ৩ তারিখ আর ৪ তারিখ ফ্রাইডে। ৪ তারিখ ব্যাক করবে সবাই? ৬-৭ তারিখ ম্যাম। শনি রবিবার ক্লাস থাকে না আপনাদের? ও আচ্ছা, বুঝতে পেরেছি। মাঝখানে সানডে অফ ডে হয়ে আর স্যাটারডে ক্লাস করার ইচ্ছা নেই। বুঝতে পেরেছি। ওকে, সমস্যা নেই। আপনাদের ফাইনাল কবে? ১৮-১৯ তারিখ থেকে, হ্যাঁ। কি যে হবে এবার, এসেই আবার পরীক্ষা। এক পরীক্ষা দিয়ে বাসায় যেতে না যেতে এসে আবার পরীক্ষা। ১৮ তারিখ তো ফ্রাইডে, ১৯ তারিখ থেকে মনে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আকিব, আজকে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর ওই চ্যাপ্টারটা একটু আমি ব্রডলি ডিসকাস করে শেষ করতে চাচ্ছি, কারণ এই চ্যাপ্টারে ম্যাথ আর ক্লাসে করাতে পারবো বলে মনে হচ্ছে না। ক্লাসে যতটুকু দেখিয়েছিলাম আজকে জাস্ট একটু সলিউশনটার কোশ্চেনটা ডেসক্রাইব করে দিতাম। ভিডিও দিয়েছি যদিও, জানি অনেকেই দেখি নাই, ম্যাক্সিমামই দেখি নাই। এখন আমি যদি বলি একটু মন দিয়ে যদি শুনেন, আমার মনে হয় না আর তাহলে প্র্যাকটিক্যালি করার দরকার হবে, একটু শুনতে হবে কষ্ট করে। আগে স্ক্রিনটা শেয়ার দিয়ে টেলিগ্রাম গ্রুপ থেকে আগে আমাদের কস্ট অফ গুডস সোল্ড যে সলিউশন আর কোশ্চেন দিয়েছিলাম, এটাকে ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে দেন, শেয়ার দিয়ে স্ক্রিন রেকর্ডারটা অন করেন। শেয়ার দিলে রেকর্ড হবে না? হ্যাঁ, তাহলে দেন। আপনি একটু শেয়ার দেন, শেয়ার দিয়ে একটু রেকর্ডিং অন করেন। আগে ডাউনলোড করে নেন, গ্রুপ থেকে আগে ডাউনলোড করে তারপর শেয়ার দেন। কোশ্চেন আর সলিউশনটা কস্ট অফ গুডস সোল্ড এর যে ইয়াটা দিয়েছিলাম না, কোশ্চেন আর সলিউশন, 2 পেজের সলিউশন আর কোশ্চেন, এই 3টা পেজ ডাউনলোড দেন। বুঝতে পেরেছি? এই যে গ্রুপে যেটা আছে আমাদের আরকি। হুম, এই যে ভিডিওর লিংক দিয়েছিলাম না আমি? ভিডিও লিংকের উপরে যে 3টা পেজ দেখতে পাচ্ছেন, ছবি, লাস্ট ছবিগুলো দেখেন একটু উপরেই। কস্ট অ্যাকাউন্টিং এর যে ইয়াটা চ্যাপ্টার 2 দেখতে পাচ্ছি, একটা কোশ্চেন আর ওটা সলিউশনটা। ওকে। হুম? আচ্ছা। ঠিক করে নেন একটু। হুম। হ্যাঁ। আচ্ছা, একটু বলি। এখানে স্ক্রিন শেয়ারিং এ হয়তো রেজোলিউশনটা কমে যেতে পারে, অনেকের বুঝতে প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যার গ্রুপ থেকেই এটা ফলো করে, দ্যাটস বেটার। আমার কথা শোনেন, আর হচ্ছে কোশ্চেন আর সলিউশন গুলো গ্রুপ থেকে দেখি, তাহলে হচ্ছে আমাদের নেট প্রবলেম হোক আর রেজোলিউশন কমে যাক, বুঝতে প্রবলেম হবে না। ঠিক আছে?
সবাইকে জয়েন করেছি মোটামুটি। আচ্ছা, একটু মন দিয়ে শুনি। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড ছিল, যেখানে আমরা দুইটা পার্টে ম্যাথটা সলভ করবো। একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বা শিডিউল, আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। একটু শুনি সবাই মন দিয়ে। আমাদের এই চ্যাপ্টারের সলিউশন হবে দুইটা পার্টে। ফার্স্ট অফ অল হচ্ছে শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড, নেক্সট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এবার কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে না বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন এই ম্যাথটা যদি দেখি, দেখেন এই ম্যাথের রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমাদের প্রিপেয়ার এ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট। আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলেছে। তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বলে নাই, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছি? জি ম্যাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট, এটা বলেছে। তো এইটার জন্য দেখেন আমাদের নেক্সট কিন্তু ইনকাম স্টেটমেন্ট বলা নাই, একটু মন দিয়ে শুনবেন। ইনকাম স্টেটমেন্ট যদি করতে বলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই আগের রিকোয়ারমেন্ট যাই হোক, সাপোজ এই ম্যাথে বললো কস্ট, এখানে যেটা আছে আর কি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট প্রিপেয়ার করেন এবং ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করেন, ওকে? এটা যদি বলে তাহলে আপনি কনফার্ম থাকবেন ইনকাম স্টেটমেন্ট করতে হলে আগের রিকোয়ারমেন্ট এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলুক আর যাই বের করতে বলুক, আপনাকে মাস্ট কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। এটা কি বুঝতে পারলাম সবাই? কি বলেছি? ইনকাম স্টেটমেন্ট করতে হলেই আমার কস্ট অফ গুডস সোল্ড লাগবে, সেটা আমাকে যাই বের করতে বলুক না কেন, আমি ডিরেক্টলি কস্ট অফ গুডস সোল্ড পর্যন্তই বের করব। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, তাহলে আমরা কি করব? আমরা জানি শুরু করব কস্ট অফ গুডস সোল্ড দিয়ে। এই ম্যাথে যেহেতু ইনকাম স্টেটমেন্ট নাই, তাও আমি ধরে নিচ্ছি, কারণ আমাদের ইনকাম স্টেটমেন্ট শিখতে হবে, কারণ আমাদের ধরে নিব ফাইনালি আমাদের ইনকাম স্টেটমেন্ট থাকবে। সো আমাদের যদি ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত থাকে আর আমি যদি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত শিখি এই ম্যাথের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না। দ্যাটস ওয়াই অবশ্যই আমাকে ইনকাম স্টেটমেন্ট শিখতে হবে। আর ইনকাম স্টেটমেন্ট যেহেতু করব, সো আমার এই রিকোয়ারমেন্ট যাই হোক আমি বের করব কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, ওকে? আচ্ছা, এবার যেটা করব কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য ছকটা দেখে সলিউশনটা একটু দেখি তো। ওকে, সলিউশনটা যদি আমরা ফলো করে একটু দেখি, এটা বুঝতে প্রবলেম হলে আবারও বলছি আমরা গ্রুপ থেকে দেখি, আমাদের গ্রুপের থেকে সলিউশনটা ফলো করি। আচ্ছা, যেটা বলতে যাচ্ছি, আমাদের এখানে ছক বা ফরম্যাটটা হবে কিসের মতো, আমাদের হুবহু আগের ইনকাম স্টেটমেন্টের মতো, ঠিক আছে? অবশ্যই এখানে ইনকাম স্টেটমেন্ট আর কস্ট অফ গুডস সোল্ড এর শিডিউলের মধ্যে ফরম্যাটের কোনো চেঞ্জ নাই, দুইটা সেম। যে আমাদের প্রথমে একটা এক্সপ্লেনেশন কলাম থাকবে আর দুইটা টাকার কলাম থাকবে। ফার্স্টে ইনার কলাম যেখানে আমরা ক্যালকুলেশন করব, আর সেকেন্ডটা হচ্ছে আউটার কলাম যেখানে আমরা ফাইনাল আউটপুট বা ফাইনাল রেজাল্টটা ইনপুট দিব, ঠিক আছে? তাহলে কি হলো আলটিমেটলি ছকটা করে নিব, আর উপরে আমরা জানি কোম্পানির নাম থাকবে, মিলভিলে কোম্পানি ছিল এটা। কি করব আমরা হচ্ছে এখানে কস্ট অফ শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এখানে একটা ভুল আছে, একটু সবাই কারেকশন করে নেবেন। ফর দ্য মান্থ ইন ডেট লিখে ফেলেছি আমি স্লিপ করে, বাট এটা অবশ্যই কি হবে ফর দ্য ইয়ার ইন ডেট। আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডটা বের করি সবসময় এক বছরের জন্য, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা কস্ট অফ গুডস সোল্ড যখন বের করছি তখন আমরা ফর দ্য ইয়ার ইন ডেট কথাটা লিখবো June 30, 19B। একটু মন দিয়ে শুনে, এখানে 19A এবং 19B এই দুইটা ছেড়ে দুইটা ইয়ার, এটা মনে রাখতে হবে। এটা কোনো কমপ্লিকেশন কিছু না, মানে কমপ্লিকেটেড না, হ্যাঁ? এটা একদম সিম্পল। যে সাপোজ 2020 সাল 2021 সাল সিকুয়েন্সিয়াল দুইটা ইয়ার আর কি পাশাপাশি, 19-এর A 19-এর B দিয়ে মেনশন করা হয়েছে। তাহলে আমাদের ম্যাথের স্টার্টিং ডেট ছিল জুলাইয়ের 1 তারিখ 19-এর A, আর নেক্সট ইয়ার 19-এর B এর June 30 হচ্ছে আমাদের ক্লোজিং ডেট, ওকে? আচ্ছা, ডেটটা আবার কখনো কখনো জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হতে পারে। বুঝতে পারছি সবাই? এতটুকু ক্লিয়ার?
জি ম্যাম। ওকে, আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড যেহেতু আমরা করছি, মনে রাখতে হবে সিকোয়েন্সটাই হচ্ছে প্রথমে আমাদেরকে বের করতে হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ফার্স্ট ক্যালকুলেশন হবে কি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমাকে বলেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের ফর্মুলা কি? মনে আছে ক্লাসে লিখে দিয়েছিলাম যে? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের ফর্মুলা কি? ভুলে গেছি? ক্লাসে না লিখেছিলাম? মানে মোট উৎপাদন ব্যয়, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে মোট উৎপাদন ব্যয়। এখন মোট উৎপাদন ব্যয় বের করার জন্য আমরা কি কি তিনটা জিনিস যোগ করব, মনে আছে? ডিরেক্ট ডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এক্স্যাক্টলি। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে বের করতে হবে। প্রথমে তাহলে কার টার্ন আসছে? ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর। দেখেন আমরা এখানে সলিউশনে সেটাই নিয়েছি, ডিরেক্ট ম্যাটেরিয়ালসই নিয়েছি, দেখছি। ডিরেক্ট ম্যাটেরিয়ালস এ আমরা ক্যালকুলেট করব, একটু মন দিয়ে শুনি। তাহলে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস ক্যালকুলেট করতে হবে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস কি ছিল বলেন তো, মনে আছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কাকে বলে? না ম্যাম। ডিরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে সেইটুকু ম্যাটেরিয়ালস যেইটুকু আমাদের প্রোডাকশনে ইউজড হয়েছে। ক্লিয়ার? ডিরেক্ট ম্যাটেরিয়ালস কাকে বলছে? যেই ম্যাটেরিয়ালস টুকু আমাদের প্রোডাকশনে ইউজড হয়েছে, ওইটার কস্টিংটাকে বলা হচ্ছে, মানে কস্ট ভ্যালুটা, যে যে যতটুকু খরচ হয়েছে ওইটার যে ভ্যালু সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। মানে হচ্ছে আমার কাছে মনে করেন পকেটে অনেক টাকা থাকতে পারে, সেই টাকা থেকে আমি কত টাকা খরচ করলাম বা কত টাকা আমার এক্সপেন্সের মধ্যে ইউজড হচ্ছে, সেটাই হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস। বুঝতে পারছি কি বলছি? জি ম্যাম। ওকে, তাহলে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস ক্যালকুলেট করব, একটু মন দিয়ে শুনেন। ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর হেডিং দিব, দেওয়ার পর শুরু হবে কি দিয়ে বলেছিলাম ক্লাসে, যে আমাদের প্রথমে স্টার্টিং যেটা আছে ডিরেক্ট, মানে র মেটেরিয়ালস এর, যে ডিরেক্ট মেটেরিয়ালস হচ্ছে কি কাঁচামালের টোটাল ইউজড কতটুকু হলো আমাদের প্রোডাকশনে। তাহলে আমরা প্রথমে নিব কি র মেটেরিয়ালস এর বিগিনিং ইনভেন্টরি। এবার আমরা দেখেন কোশ্চেনে যাই, কোশ্চেনে গিয়ে দেখি তো, মনে রাখবেন ম্যাটেরিয়ালস আর র ম্যাটেরিয়ালস সেম জিনিস, জাস্ট ম্যাটেরিয়ালস অথবা র ম্যাটেরিয়ালস দুইটাই সেম। তাহলে আমরা জানি আমাদের কোশ্চেনে তিনটা ম্যাটেরিয়ালস থাকবে, মানে ম্যাটেরিয়ালস এর ইনভেন্টরি থাকবে, তাই না? তিনটে ইনভেন্টরির বিগিনিং এবং এন্ডিং ব্যালেন্স দেওয়া থাকবে। আকিব একটু কোশ্চেনে ব্যাক যায়। ওকে, কোশ্চেনে দেখেন তো ম্যাটেরিয়ালস এর প্রথমে যে ইনভেন্টরি তিনটা দেওয়া আছে। এখন একটু মন দিয়ে শুনেন, ইনভেন্টরি তিনটা সবসময় যে প্রথমে এভাবে সাজিয়ে দেওয়া থাকবে সেটা নাও থাকতে পারে। তাহলে কেমন থাকতে পারে? এই বক্সটা পুরাটাই সবকিছু শেষে লাস্টে থাকতে পারে, অথবা এই ছয়টাই একদম পাজল করে এই বাকি এলিমেন্টস গুলোর সাথে মিশিয়ে দেওয়া থাকতে পারে, মানে মিক্সড করে দেওয়া আছে, আপনাকে খুঁজে নিতে হবে। কখনো কখনো দেখবেন বিগিনিং আর এন্ডিং ওয়ার্ডটা দিয়েই মেনশন করা আছে যে কোনটা বিগিনিং ইনভেন্টরি আর কোনটা এন্ডিং ইনভেন্টরি। সাপোজ বলা হলো বিগিনিং র ম্যাটেরিয়ালস, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, এভাবে থাকতে পারে, তাহলে তো আর কোনো প্রবলেমই হবে না। বাট যদি বিগিনিং আর এন্ডিং ওয়ার্ডটা না থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই আপনাকে ডেট দিয়ে বোঝানো হবে কোনটা বিগিনিং কোনটা এন্ডিং, এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আপনি দেখবেন আপনার স্টার্টিং ডেট কখন, ওই যে বললাম যে জানুয়ারির 1 তারিখ হতে পারে স্টার্টিং, অথবা জুলাইয়ের 1 হতে পারে স্টার্টিং। যদি জানুয়ারির 1 স্টার্টিং হয় তাহলে এন্ডিং হবে ডিসেম্বর 31। আর যদি জুলাইয়ের 1 বিগিনিং হয় তাহলে নেক্সট ইয়ারের জুন 30 হবে এন্ডিং। সবাইকে এটা বুঝতে পারবো? বিগিনিং এন্ডিং এটা কি ফাইন্ড আউট করতে পারবো আমরা? জি ম্যাম। ওকে, এবার একটু বলি আমাদের এই যে ম্যাটেরিয়ালসটা বলেন বিগিনিং কত টাকা আছে ইনভেন্টরি? র ম্যাটেরিয়ালস এর বিগিনিং ইনভেন্টরি দিয়ে সবসময় শুরু করতে হবে। বলেন কত টাকা আছে বিগিনিং ইনভেন্টরি? এইটা না, উপরেই তো, ওই যে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়ালস এর তিনটে ইনভেন্টরি দেওয়া আছে না, ফিনিশ গুডস, ওয়ার্ক ইন প্রসেস, দেন ওই যে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস এর বিগিনিং ইনভেন্টরি ওই যে দেখেন জুলাইয়ের 1 তারিখে 40,000 টাকা, তাই না?
তাহলে আমরা এই 40,000 নিব ম্যাটেরিয়ালস। শুধু ম্যাটেরিয়ালস লিখবো না, একটু মন দিয়ে শুনি। ম্যাটেরিয়ালস এর পাশে অবশ্যই ডেটটা লিখে দেবে যে জুলাই 1, 19 এর এ। আদারওয়াইজ তো আমি বুঝতে পারবো না যে আপনি বিগিনিংটা নিলেন নাকি এন্ডিংটা নিলেন। ঠিক আছে? সো ইনভেন্টরি গুলো যখনই আমরা লিখবো অবশ্যই ডেট দিয়ে মেনশন করে বুঝিয়ে দিব যে এটা আমার বিগিনিং ইনভেন্টরি, এটা আমার এন্ডিং ইনভেন্টরি। ওকে, সলিউশনে ফিরে যাই। ওকে, সলিউশনে দেখেন কিভাবে করেছি। তাহলে আমরা এখন কি ক্যালকুলেট করব? ডিরেক্ট ম্যাটেরিয়ালস। সো যতক্ষণ পর্যন্ত না আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস বের হচ্ছে আমরা আউটার কলামে কিচ্ছু লিখবো না। কি বলেছি আমি? আমরা এখন ডিরেক্ট ম্যাটেরিয়ালস ক্যালকুলেট করব যতক্ষণ না ক্যালকুলেশন শেষ হচ্ছে, মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস টুকু পাচ্ছি যেটা আমাদের প্রোডাকশনে ইউজড হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? টোটাল ক্যালকুলেশনটা ইনার কলামে করতে থাকবো। তাহলে প্রথমে যে ম্যাটেরিয়ালস জুলাই 1, 19 এর এ, এটা হচ্ছে 40,000 টাকা বসালাম। কোশ্চেন, বাকিরা সবাই একটু কোশ্চেন দেখেন তো, সলিউশন তো স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছি। তো সবাই একটু কোশ্চেনে থাকে, আমি বললে একটু রেসপন্স করবেন। হ্যাঁ, কোশ্চেন দেখি সবাই একটু। কোশ্চেনে দেখেন, এই যে বিগিনিং ইনভেন্টরি মানে হচ্ছে কি, আমার হাতে প্রথমে ছিল এই যে বিগিনিং 40,000 টাকার ম্যাটেরিয়াল। হ্যাঁ, তার সাথে নতুন পার্সেস আছে কিনা এটা একটু দেখবো। একটা জিনিস মনে রাখবেন, এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস ক্যালকুলেশনের এমন কোনো আইটেম নাই যেটা নাই, সবগুলো আইটেম আছে। হ্যাঁ, এখান থেকে নেক্সট কোনো কোশ্চেনে হয়তো এর থেকে কম আইটেম থাকতে পারে, কিন্তু নতুন কোনো আইটেম আসার কোনো সুযোগ নেই। সো এই সিকোয়েন্সটা আমরা একটু ভালো মতো বুঝি যে কার সাথে কি যোগ হয় কি বিয়োগ হয়, বা কোন কোন আইটেম গুলো এখানে অ্যাডজাস্ট করে টোটাল আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালটা ক্যালকুলেট করা হয়। এইটুকু যদি আমরা একটু ব্রেনে সেট আপ দিতে পারি, আমাদের আর কোনো ভুল হবে না। কারণ এখানে এমন কোনো আইটেম নাই যেটা নাই, যেটা পরবর্তীতে আসতে পারে, এমন কিছু নাই। এখান থেকে কিছু হয়তো নাও থাকতে পারে, না থাকলে তো আমরা আর কিছু করলাম না। কিন্তু নতুন কিছু আসার সুযোগ নাই যে যেটা আপনাকে কনফিউশনে ফেলতে পারে। ঠিক আছে? সো এটা একটু দেখি ভালো করে। তাহলে কি বললাম? আমাদের ম্যাটেরিয়ালের বিগিনিং ইনভেন্টরির সাথে পার্সেস আছে আমাদের, দেখেন তো। ম্যাটেরিয়াল পার্সেস নামে থাকতে পারে, বা পার্সেস অফ র ম্যাটেরিয়ালস নামে থাকতে পারে, যে নামেই থাকুক আপনি দেখবেন কোনো পার্সেস আছে কিনা। দেখেন তো লাস্টের দিক থেকে সেকেন্ডটা দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়াল পার্সেস। জি ম্যাম, ম্যাটেরিয়াল পারচেজ। ওকে, কত টাকা? 4 লক্ষ টাকা, রাইট? 4 লক্ষ টাকা কি করব? এটার সাথে যোগ করব, মানে আমার হাতে আগে বিগিনিং ছিল 40,000, নতুন করে পারচেস করেছি 4 লাখ। তাহলে টোটাল আমার এখন কত হলো? 4,40,000। ওকে, এবার আমি নতুন পার্সেস যখন করেছি তখন আমি সার্চ করব যে এটার কোনো ক্রয় পরিবহন আছে কিনা, মানে পরিবহন খরচ। ঠিক আছে? তাহলে এটার ইংলিশ কি বলেছিলাম? ফ্রেট ইন। ক্রয় পরিবহনটা হচ্ছে কি? ফ্রেট ইন। দেখি তো ফ্রেট ইন আছে আমাদের। ম্যাম নিচ থেকে 4 নাম্বার। এক্স্যাক্টলি। তাহলে ফ্রেট ইন আছে 12,000 টাকা, তাই না? তাহলে সেটা কি হবে বলেন তো? এই যে ফ্রেট ইন, ক্রয় পরিবহন, এটা আমার খরচ বাড়াবে নাকি কমাবে? বাড়াবে ম্যাম। দ্যাটস ওয়াই এটা কি অবশ্যই যোগ করতে হবে, বাড়বে যেহেতু। তাহলে আমরা কি করেছি দেখেন, ওই 4,40,000 এর সাথে ফ্রেট ইন যোগ করেছি। আরেকটা ব্যাপার, আমরা কোনো প্লাস মাইনাস সাইন ইউজ করব না। যদি যোগ হয় অ্যাড কথাটা লিখবো, আর যদি বিয়োগ হয় তাহলে ডিডাক্ট কথাটা লিখবো। ঠিক আছে? মনে থাকবে? জি ম্যাম। ওকে, তাহলে ফ্রেট ইনটা যোগ করলাম, আলটিমেটলি পেলাম 4,52,000 টাকা। এখন দেখবো কোনো পার্সেস রিটার্নস বা পার্সেস ডিসকাউন্ট আছে কিনা। পার্সেস ডিসকাউন্টটা আগে, তাই না? রিটার্নের ঘটনা পরে ঘটে না? আমি আগে কিনে নিয়ে আসবো, তারপর তো আমি রিটার্ন দিব, তাই না? তাহলে যখন আমি কিনেছি তখন ডিসকাউন্টটা পেয়েছি, দ্যাটস ওয়াই ডিসকাউন্টটা আগে মাইনাস করব। পার্সেস ডিসকাউন্ট খুঁজে পাচ্ছি? জি ম্যাম, 2 নাম্বারটাই। এক্স্যাক্টলি। তাহলে দেখেন 3,200 টাকা আছে পার্সেস ডিসকাউন্ট। পার্সেস ডিসকাউন্ট 3,200 বিয়োগ করব, তাহলে পেলাম 4,48,800 টাকা। এখান থেকে আমাদের দেখেন আবার পার্সেস রিটার্নস এন্ড অ্যালাউন্সও আছে, সেটাও বিয়োগ করব। সেটা কত? 20,000 টাকা। তাহলে পেলাম আমরা 4,28,800 টাকা। সিকোয়েন্সটা একটু চিন্তা করি আমরা, আবার রিথিঙ্ক করি যে প্রথমে আমাদের বিগিনিং কত ছিল, তার সাথে যোগ করব যদি আমরা কোনো পারচেজ করে থাকি। ওকে, পারচেজটা যোগ করলাম। পারচেজে যদি কোনো ক্রয় পরিবহন থাকে সেই খরচটাও যোগ করব।
দেন যদি পারচেজ ডিসকাউন্ট থাকে সেটা মাইনাস করব, তারপর যদি পারচেজ রিটার্নস থাকে সেটাও মাইনাস করব, দেন আলটিমেটলি যে রেজাল্টটা বা আউটপুটটা বের হবে এটা হচ্ছে আমাদের কি র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ। মানে আমার হাতে এখন প্রোডাকশনের জন্য ইউজ করার জন্য 4,28,800 টাকার ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আছে। সবাই বুঝতে পারছে কিনা? এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার সবার জন্য? জি ম্যাম। বাকিরা কি শুনছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে কি বললাম, এখন এটা হচ্ছে আমার হাতে অ্যাভেলেবল আছে। এবার দেখেন তো আমাদের ম্যাটেরিয়ালের একটা ইন্ডিং ইনভেন্টরি আছে না, কত টাকা বলেন? ওই যে ইনভেন্টরির ম্যাটেরিয়াল যেখানে ফার্স্ট 40,000 নিয়েছিলাম, এটার পাশেই কি এন্ডিং আছে না? 48,000 আছে। 48,000 টাকা, এক্স্যাক্টলি। তাহলে আমার হাতে অ্যাভেলেবল ছিল 4,28,800 টাকার র ম্যাটেরিয়াল। সেখানে যদি আবার ইন্ডিং থেকে যায় তাহলে কি আমি পুরাটা ইউজ করেছি? না। তাহলে ওইটা বাদ দিব অবভিয়াসলি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর আরেকটু শর্টকাট যদি ইজি করার জন্য বলি, আমাদের 3টা ইনভেন্টরি থাকবে। 3টার প্রত্যেকটারই বিগিনিং এবং এন্ডিং ইনভেন্টরি থাকবে। মনে রাখবেন বিগিনিংটা সবসময় যোগ হবে আর এন্ডিংটা সবসময় বিয়োগ হবে। কারণ আমরা শুধু খরচটুকু বের করছি। দ্যাটস ওয়াই যেটা এন্ডিং আছে সেটা আমি ইউজ করি নাই। তার মানে ওই টাকাটা আমার খরচের মধ্যে ইনক্লুডেড হবে না। ঠিক আছে? বুঝতে পারছি কি বলছি? তাহলে আমরা কি করব, এখন এন্ডিং ব্যালেন্সটুকু মাইনাস করে দিব। তাহলে 4,28,800 টাকা থেকে এন্ডিং যেটা আছে 48,000, এটা মাইনাস করে যেটা পাবো 3,80,800, এটাই হচ্ছে আমাদের কি, ওই যে সে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। দ্যাট মিনস র ম্যাটেরিয়ালস ইউজড ইন প্রোডাকশন। মানে এই ম্যাটেরিয়ালস যে 3,80,800 টাকার ম্যাটেরিয়ালস আমরা প্রোডাকশনে ইউজড করেছি, আর তাকেই বলা হচ্ছে আসলে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। সবাইকে বুঝতে পারলাম? জি ম্যাম। ওকে, এবার একটু শুনি। আমাদের 3টা জিনিস লাগতো, একটা ডিরেক্ট ম্যাটেরিয়ালস, একটা ডিরেক্ট লেবার, একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ডিরেক্ট ম্যাটেরিয়ালস তো বের করে ফেলেছি। আর মনে রাখবেন ডিরেক্ট লেবার সবসময় ডিরেক্টলি দেওয়া থাকবে। ওকে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস যেরকম ক্যালকুলেট করে বের করতে হয়েছে, ডিরেক্ট লেবার কখনোই ক্যালকুলেট করতে হবে না, আপনাকে ডিরেক্টলি দেওয়া থাকবে। ওকে, আর থাকবে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কোনগুলা বা কাদেরকে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলবো, মনে আছে? না ম্যাম। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড সকল ব্যয়, মনে থাকবে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড সকল এক্সপেন্সেস। তার মানে ফ্যাক্টরি নাম যার সাথে দেখবেন সেটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, মনে থাকবে? চেষ্টা সেই করবো ম্যাম। খরচগুলোকে চেষ্টা করবেন। আচ্ছা, কি বললাম, ফ্যাক্টরি রিলেটেড যত ব্যয় আছে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে যোগ করে নিলে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা পেয়ে যাব। এখন কোশ্চেন হচ্ছে আমাদের তো ডিরেক্ট লেবার লাগবে। একটু দেখেন আমাদের কোশ্চেনে না ডিরেক্ট লেবার নামে কোনো আইটেম আছে? দেখেন তো কোশ্চেনে কি আমরা ডিরেক্ট লেবার নামে কোনো অপশন দেখতে পাচ্ছি? না, আছে তো নিচ থেকে 3 নাম্বার। না, ওখানে কি আছে? ডিরেক্ট ফ্যাক্টরি লেবার, রাইট? নট অনলি ডিরেক্ট লেবার। একটু মন দিয়ে শুনে, এখানে আছে কি ডিরেক্ট ফ্যাক্টরি লেবার। হুম, এখন আমি একটু আগে বললাম কি নামের সাথে ফ্যাক্টরি থাকলেই বুঝে নেবেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে সেই অনুযায়ী তো এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যাওয়ার কথা, রাইট? বাট একটা জিনিস নোটিস করেন, আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে অবশ্যই ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগবে, ডিরেক্ট লেবার লাগবে এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগবে। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু আলাদা করে আর কোনো ডিরেক্ট লেবার এই ম্যাথে দেওয়া নাই। তাহলে কি করব, ফ্যাক্টরি নামটা থাকা সত্ত্বেও এই ডিরেক্ট ফ্যাক্টরি লেবারটা হবে কি আমাদের ডিরেক্ট লেবার। এটা ফ্যাক্টরি নামটা থাকা সত্ত্বেও ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে না, কারণ আমাদের আলাদা কোনো ডিরেক্ট লেবার নাই। আর ডিরেক্ট লেবার থাকবে না এটা পসিবলই না, মানে এটা মাস্ট লাগবে। আমার কথাগুলো কি ক্লিয়ার? জি ম্যাম।
ওকে, তাহলে এখন কি হলো, ডিরেক্ট ফ্যাক্টরি লেবারটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিরেক্ট লেবার। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দেওয়া যাবে না ফ্যাক্টরি নামটা থাকা সত্ত্বেও। ওকে, এবার কি করব আমরা, তাহলে এটা নিয়ে নিলাম ডিরেক্ট ফ্যাক্টরি লেবার। দিব কোথায়? অবভিয়াসলি আউটার কলামে, কারণ এটার কোনো ক্যালকুলেশন নাই, এটা আমাদের তিনটা আইটেমের একটা মানে টোটালটা। তো ডিরেক্ট লেবারটা ডিরেক্টলি আউটার কলামে চলে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের হেডিং হবে কি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা এবার প্রথম থেকে খুঁজি তো, কোশ্চেনের সেলস থেকে, সেলস ডিসকাউন্ট থেকে শুরু করে কোশ্চেনের প্রথম থেকে খুঁজেন, যেগুলোর সাথে ফ্যাক্টরি কথাটা আছে সেই আইটেমগুলো খুঁজে খুঁজে বের করি। বলেন তো কয়টা আছে টোটাল আর কি কি? শুনতে পাচ্ছি? ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি মেশিনারি দেখতে পাচ্ছি। জি দেন ম্যাম, হচ্ছে কি তার আছে, নিচে আছে ফ্যাক্টরি ইন্স্যুরেন্স আছে, আর আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস আছে, রাইট? জি ম্যাম, এই তিনটাই। তিনটা জিনিস। ওকে, এই তিনটা জিনিস আমরা ইনার কলামে বসিয়ে যোগ করবো। 1,60,000, 50,000 আর 16,000, তিনটা জিনিস যোগ করে টোটাল পেয়েছি 2,26,000, যেটা আমরা আউটার কলামে লিখেছি। একটু দেখেন, 2,26,000 এদিকে বাম দিকে লেখা নাই, বাট আমরা লিখবো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড না, এটা 2,26,000, এই কথাটা লিখবো, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 2,26,000। ঠিক আছে? জি শুনতে ম্যাম। পাচ্ছি? ওকে, এরপর আমরা কি করব দেখেন, আমরা আমাদের সেই এক্সপেক্টেড তিনটা জিনিস পেয়ে গিয়েছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই তিনটা জিনিস আমরা যোগ করব। তার মানে 3,80,800 যোগ হচ্ছে 8 লাখ, যোগ হচ্ছে 2,26,000। এই তিনটা জিনিস যোগ করে পেয়েছি 14,06,800 টাকা, যেটা হচ্ছে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। সবাইকে এতটুকু বুঝতে পারলাম কিনা বলেন? বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, এবার দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে একটু সোজা একদম ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং ইনভেন্টরি যোগ করব, আর ওয়ার্ক ইন প্রসেসের এন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করব। আমাদের ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং ইনভেন্টরি কোথায় আছে? প্রথম থেকেই 2 নাম্বার ইনভেন্টরি, দ্বিতীয়টা, তাই না? প্রথমে ফিনিশ গুডস, দেন হচ্ছে কি বলে ওয়ার্ক ইন প্রসেসের ইনভেন্টরিটা আছে। তো ওইটার যে বিগিনিং ইনভেন্টরি আছে কত, 60,000 টাকা, সেটা যোগ করলে পেলাম 14,06,800 টাকা। এটা থেকে এন্ডিংটা আমরা মাইনাস করব 36,000 টাকা, তাহলে পেলাম 14,30,800, যেটা হচ্ছে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই যে যখন আমরা ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং যোগ করে এন্ডিংটা মাইনাস করলাম, তখন যেটা পেলাম এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। একটু মন দিয়ে শোনেন, এই যে আমাদের কোশ্চেনে যে রিকোয়ারমেন্টটা ছিল, আমাদের কিন্তু এতটুকুই বের করতে বলেছিল। ওখানে বলেছে না কি প্রিপেয়ার করতে বলছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট। তো এই যে 14,30,800 টাকা, এটাই হচ্ছে আমাদের সেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে দেখেন এই কোশ্চেনে যদি আমি ইনকাম স্টেটমেন্ট করতে হবে না ধরে নিতাম, তাহলে আমাদের ম্যাথের সলিউশন এখানেই শেষ হয়ে যেত। বুঝতে পারছি সবাই? শুনতে পাচ্ছি সবাই, নাকি যার যার মতো করে জি ম্যাম। কাজে জি ব্যস্ত? ম্যাম। জি ম্যাম, শুনতেছি। জি ম্যাম, জি ম্যাম। ওকে, তাহলে কি বললাম, এরপরে কি করব আমরা, জাস্ট ফিনিশ গুডস এর বিগিনিংটা যোগ করব। বিগিনিং ছিল কত বলেন? 20,000, তাই না? তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 14,30,800, তার সাথে ফিনিশ গুডস এর বিগিনিং যোগ করব। বিগিনিংটা হচ্ছে কি 20,000 টাকা আছে, যোগ করলে 14,50,800 টাকা পেয়েছি, যার নাম কি গুডস অ্যাভেলেবেল ফর সেল। তার মানে কি, আমার কাছে এখন 14,50,800 টাকার পণ্য, মানে উৎপাদিত পণ্যের ব্যয় যেটা, সেটা এখন অ্যাভেলেবেল ফর সেল। মানে মোট আমার যে ফিনিশ গুডস আছে, হ্যাঁ, সেগুলোর উৎপাদন ব্যয় বা এত টাকার পণ্য অ্যাভেলেবেল ফর সেল। নেক্সট পেজে যাই আকিব। ওকে, এখানে দেখেন
গুডস অ্যাভেলেবল ফর সেল কথাটা আমি না দুইবার রিপিট করেছি এই পেজে, মানে অন্য পেজে চলে আসার কারণে, যাতে এই 28,000 টাকা ওইটার সাথে যোগ করেছি বুঝতে সুবিধা হয়, তাই আমি আবার রিপিট করে দুইবার লিখেছি। অ্যাকচুয়ালি তো দুইবার লেখার দরকার নেই, তাই না? ধরে নিলাম আমি ওই লাইনটা জাস্ট এখানে রিপিট করেছি বোঝার জন্য। আচ্ছা, তাহলে কি করলাম আমরা? এটা না কি উপরেরটা ক্রপ করে না, উপরেরটাই যান, উপরেরটুকু বাকি, হ্যাঁ এটুকু, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি বললাম? গুডস অ্যাভেলেবল ফর সেল হচ্ছে 14,50,800 ছিল। সেখান থেকে আমরা ইন্ডিং ব্যালেন্সটা, মানে ফিনিশ গুডস এর ইন্ডিং ইনভেন্টরি কি মিন করে জানেন? যে আমার কাছে 14,50,800 টাকার পণ্য বিক্রির জন্য অ্যাভেলেবল ছিল, কিন্তু তার মধ্যে থেকে ফিনিশ গুডস এর ইন্ডিং ইনভেন্টরি মিন করছে যে এটা আপনার বিক্রি হয়নি। ঠিক আছে, তাহলে বিক্রি হয়নি কত টাকা? 28,000 টাকা। তাহলে ইন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করে দিলাম। কেন বিয়োগ করলাম? কারণ আমি এখন বের করেছি কস্ট অফ গুডস সোল্ড, মানে আমি যত টাকার পণ্য বিক্রি করেছি সেই বিক্রিত পণ্যের ব্যয় কত, সেটা যদি বের করতে চাই তাহলে আমি অবিক্রিত পণ্যগুলোকে অবশ্যই বাদ দিতে হবে না? বুঝতে পারছি কি বলছি? আমার জি হাতে অ্যাভাইলেবল ছিল 14,50,800 টাকার পণ্য। আমার ফিনিশ গুডস এর ইন্ডিং ইনভেন্টরি আমাকে মেনশন করছে কি, ইন্ডিকেট করছে আমার 28,000 টাকার ফিনিশ গুডস আনসোল্ড আছে। তাহলে আমি সোল্ড করেছি যে পণ্যটা, সেটার ব্যয় কত? সেটা হচ্ছে 14,22,800 টাকা, যেটাকে বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, তাহলে আমি যদি ফুল প্রসিডিউরটা একবার রিপিট করি, সেটা কি হবে? প্রথমে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস ক্যালকুলেট করব, ডিরেক্ট লেবার দেওয়া থাকবে, দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিভাবে নিব, যত ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স আছে সেগুলোকে যোগ করে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা বের করব, দেন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করব, যেটা হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং ইনভেন্টরি যোগ করব আর এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তার সাথে কি করব? ফিনিশড গুডস এর বিগিনিং ইনভেন্টরি যোগ করব, যাকে বলা হবে গুডস অ্যাভেলেবল ফর সেল। সেখান থেকে ফিনিশড গুডস এর এন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করব, তাহলে পাবো কি? কস্ট অফ গুডস সোল্ড। এই হচ্ছে আমাদের টোটাল প্রসিডিউর। আচ্ছা, একটা এক্সেপশনাল শিখি তো আমরা। ডিরেক্ট লেবার তো দেখলাম আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যালকুলেশনের একটা ইনগ্রেডিয়েন্টস, তাই না? আচ্ছা, শুনতে পাচ্ছি। ডিরেক্ট লেবার তো বুঝতে পারলাম, যদি ইনডিরেক্ট লেবার থাকতো এটা কোথায় যেত বলেন তো, একটু গেস করেন তো। শুনতে পাচ্ছি, একটু মনে জি রাখতে ম্যাম হবে, হ্যাঁ। শুনতেছি। এটা হচ্ছে একটু এক্সেপশনাল, যদি ইন ডিরেক্ট লেবার তো বুঝতেই পারছি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যালকুলেশনের একটা মেইন ইনগ্রেডিয়েন্টস, বাট যদি ইনডিরেক্ট লেবার থাকে সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যাবে, মনে থাকবে? যদি ইনডিরেক্ট লেবার থাকে, জি এটার ম্যাম। নামের সাথে কোনো ফ্যাক্টরি টার্মও থাকবে না। ইনডিরেক্ট লেবার মানে সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে, এটা ব্রেনে রাখতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা যাব কি ইনকাম স্টেটমেন্টে। আমাকে একটু বলেন ইনকাম স্টেটমেন্টে কি কি যায়? Revenue or expense? রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, এক্স্যাক্টলি। সো আমরা দেখেন নাম লিখেছি ইনকাম স্টেটমেন্ট, আর অবভিয়াসলি এন্ডিং ডেটটা মেনশন করব, যেটা হচ্ছে June 30, 19B। ওকে, আচ্ছা এখানে দেখেন না আমি আরেকটা মানে শর্টকাট করেছি, সেটা হচ্ছে জাস্ট আমি কলাম করে ভাগ করে নিয়েছি ঠিকই, হেডিংটা দেই নাই, বাট আমাদের অবশ্যই হেডিং দিতে হবে। হেডিং বলতে কি, তিনটা কলামের নাম দিতে হবে, এক্সপ্লেনেশন আর টাকার কলাম, ঠিক আছে? ওই যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের মতো। আচ্ছা, এবার একটু শুনি। ইনকাম স্টেটমেন্ট আমরা নরমালি কিনেই, আগে যখন আমরা টেবুলারের থেকে ইনকাম স্টেটমেন্ট করতাম কি করতাম? সার্ভিস মানে রেভিনিউ এর হেডিং দিতাম। এখানে রেভিনিউ এর হেডিং দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি রেভিনিউ নিব। আর আমরা এখানে কি রেভিনিউ পাবো বলেছিলাম? সেলস। সেলস, সেলসই হচ্ছে আমাদের এখানে রেভিনিউ, ঠিক আছে? সো আমরা সেলসটাকে প্রথমে নিব। দেখেন সেলস নিয়েছি, আমাদের কোশ্চেনে সেলস কত আছে বলেন? কোশ্চেনে সেলস কত আছে?
ম্যাম 18 লাখ। এক্স্যাক্টলি। শুনুন, এই ম্যাথগুলোর ক্ষেত্রে না একটু শূন্যগুলোর ব্যাপারে কনসার্ন থাকবেন। অনেক সময় 18 লাখ 1,80,000 হয়ে যায়। এই ব্যাপারগুলো একটু সেনসিটিভ, হ্যাঁ? তখন হচ্ছে ম্যাথ সব উল্টাপাল্টা হয়ে যাবে। সো যখন দেখবেন একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, 18 লাখ টাকা সেলস আছে। একটু মনে রাখবেন, আমাদের রেভিনিউ শুধুমাত্র নেট সেলস কে বলবো। কি বলেছি? রেভিনিউ কতটুকু হলো? হ্যাঁ, এই যে 18 লাখ কিন্তু আমাদের নেট সেলস না। কারণ কি? এই সেলস এর সাথে দুইটা জিনিস ম্যাক্সিমাম অ্যাডজাস্ট হতে পারে নেট সেলস ক্যালকুলেট করার জন্য। কি কি? সেলস ডিসকাউন্ট আর সেলস রিটার্নস। কি বলেছি? সেলস ডিসকাউন্ট এবং সেলস রিটার্নস, এই দুইটা জিনিস অ্যাডজাস্ট করে নেট সেলস বের হবে। আর যেটা আমাদের নেট সেলস সেটা অ্যাকচুয়াল আমাদের রেভিনিউ। বুঝতে পারছি কিনা? আমি বিক্রি করেছি দেখাচ্ছি 18 লক্ষ টাকা, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কি সেলস ডিসকাউন্ট আছে না আমাদের কোশ্চেনে? জি ম্যাম। তাহলে এটা কিন্তু আমাদের 18 লাখ টাকা অ্যাকচুয়াল রেভিনিউ না। তাহলে কি বলেছি? দুইটা জিনিস সেলস এর সাথে অ্যাডজাস্ট হতে পারে। সেটা কি? একটা সেলস ডিসকাউন্ট, একটা সেলস রিটার্নস। আমাদের কোশ্চেনে সেলস রিটার্নসটা নাই, বাট থাকতে পারে। হ্যাঁ, যদি থাকে তাহলে এখানে সেলস থেকে মাইনাস হবে। তাহলে আমরা কি করেছি? সেলস এর যেহেতু ডিসকাউন্ট আছে, দ্যাটস ওয়াই 18 লাখকে আমরা আউটার কলামে লিখতে পারি নাই, কারণ এটার ক্যালকুলেশন আছে। আর যদি এমন হতো এই কোশ্চেনে আমাদের সেলস ডিসকাউন্ট নাই, তাহলে এই 18 লাখ টাকাই হতো আমাদের নেট সেলস, সেটা একবারে আউটার কলামে চলে যেত। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করেছে? সেলস 18 লাখ থেকে ইনার কলামে বসিয়ে ডিডাক্ট করেছে সেলস ডিসকাউন্ট 8,000 টাকা। দেন যা অ্যাকচুয়াল নেট সেলস 17,92,000 টাকা, সেটা আউটার কলামে দিয়ে দিয়েছি। ওকে, এরপর দেখেন, এটা যদি এমন হতো যে আমাদের এখানে আবার কি বলে সেলস ডিসকাউন্ট, না সরি সেলস রিটার্নস আছে, তাহলে কি করতাম আমরা? এই 17,92,000 আবার ইনার কলামেই বসাতাম, এটার নিচে বরাবর। তারপর আবার ডিডাক্ট করতাম কি সেলস রিটার্নস। ঠিক আছে? তারপর ফাইনাল রেজাল্টটাকে আউটার কলামে লিখে সেটাকে নেট সেলস বলতাম। আচ্ছা, এবার একটু দেখেন, নেট সেলস থেকে মাইনাস করব কি আমরা? কস্ট অফ গুডস সোল্ড। নেট সেলস থেকে মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমরা একটু আগে বের করে আসছিলাম 14,22,800 টাকা। মাইনাস করার পর কি পেয়েছি? 3,69,200, যার নাম হচ্ছে গ্রস মার্জিন। নরমালি আমরা কি করতাম বলেন তো? একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা আগে ইনকাম স্টেটমেন্ট করতাম, রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো বিয়োগ করে দিতাম, যে এক্সপেন্স এর মধ্যে সব ধরনের এক্সপেন্স ইনক্লুডেড থাকতো। দ্যাটস ওয়াই ওই এক্সপেন্স গুলো বাদ দিয়ে দিলে যেটা পেতাম সেটাকে আমরা নেট প্রফিট বা নেট লস বলতাম। বাট এই ক্ষেত্রে যখন আমি নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মানে শুধুমাত্র কি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করছে, আদার অন্যান্য এক্সপেন্স কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। দ্যাটস ওয়াই সেটাকে আমরা নেট প্রফিট বলতে পারছি না, সেটাকে বলছি গ্রস মার্জিন। যেই গ্রস মার্জিনের মধ্যে অপারেটিং এক্সপেন্স ইনক্লুডেড থাকে। বুঝতে পারছি কিনা? আমরা যেহেতু নেট সেলস বা রেভিনিউ থেকে শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করছি, দ্যাটস ওয়াই সেই রেজাল্টটাকে নেট প্রফিট বা নেট লস বলতে পারছি না, কারণ তার মধ্যে আদার্স আরো কিছু এক্সপেন্স ইনক্লুডেড আছে। সেগুলো কি কি? সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো ওটার মধ্যে আছে। দ্যাটস ওয়াই সেটাকে আমরা নেট প্রফিট না বা নেট লস এখনই না বলে বলবো কি? গ্রস মার্জিন। এবার গ্রস মার্জিন থেকে আমরা কি বিয়োগ করব? নেট মানে অপারেটিং এক্সপেন্স গুলো ডিডাক্ট করব কি? অপারেটিং এক্সপেন্স। এখন কোশ্চেন হচ্ছে অপারেটিং এক্সপেন্স কাকে বলে? অপারেটিং এক্সপেন্স হচ্ছে দুই ধরনের এক্সপেন্সের সামেশন বা যোগফল। সেটা কি কি? একটা সেলিং এক্সপেন্স, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। শুনতে পেয়েছি? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, তাহলে এখন আমরা কি করব? প্রথমে সেলিং এক্সপেন্স বের করব। আচ্ছা, কখনো কখনো একটু মন দিয়ে শুনি, সাপোজ আপনার কোশ্চেনের মধ্যে কখনো কখনো দেখতে পারবেন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সাপোজ 20,000 টাকা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর ভাগ করতে পারবো না, রাইট? আমরা যদি তখন সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কে ক্যাটাগরাইজ করি, তাহলে ওই আইটেমটাকে আমরা কার আন্ডারে দেব? যদি বলা হয় সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তখন শুধুমাত্র একটা হেডিং ইউজ করব, অপারেটিং এক্সপেন্স। তার আন্ডারেই অপারেটিং এবং অ্যাডমিন সব এক্সপেন্স যাবে। ঠিক আছে? আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কোশ্চেনে যদি দেখেন একসাথে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স
একসাথে কোন একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে ওদেরকে তো আমি ডিভাইড করতে পারবো না। তাহলে ওই আইটেমটাকে আমি কার আন্ডারে দিব, সেলিং এক্সপেন্সের আন্ডারে নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে? দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে একটাই হেডিং দিব, অপারেটিং এক্সপেন্স। আর অপারেটিং এর আন্ডারে সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ সকল এক্সপেন্স ইনক্লুড করে টোটাল অপারেটিং এক্সপেন্স বের করে নিব। বুঝতে পেরেছি? এটুকু জি কি বুঝতে ম্যাম। পারলাম? ওকে। আচ্ছা, জি এবার ম্যাম। শুনি সেলিং এক্সপেন্স কি কি আছে। আমরা কোশ্চেন থেকে একটু খুঁজে নিব সেলিং এক্সপেন্স কি কি আছে। আর একটা জিনিস, একটা কাজ করবেন জানেন, আমাদের তো একসাথে অনেকগুলো আইটেম দেওয়া থাকে দেখতে পাচ্ছি, তাই না কোশ্চেনে? যখন যে আইটেমটা নেওয়া হয়ে যাবে না, বাম দিকে একটা পেন্সিল ইউজ করে একটু মার্ক করে রাখবেন যে এটার কাজ শেষ, কারণ কোনো আইটেমই তো দুইবার যাচ্ছে না, রাইট? দুইবার ম্যাম যদি না যায়, পরীক্ষায় তো কোশ্চেনের দাগ দেওয়া নিষেধ, তাহলে তো না এক্সপেল এই করে দাগ দিবে। দিলেন না, এই দাগ দিলে এক্সপেল করবেন। আপনারা যা করেন লিখে রাখেন, এটার জন্য এক্সপেল করে। আপনি যদি আইটেম গুলোর বাম দিকে পেন্সিল দিয়ে জাস্ট একটু যে মার্ক করে রাখেন যে হ্যাঁ এটা নেওয়া শেষ, এটা নেওয়া শেষ, তার জন্য নিশ্চয়ই এক্সপেল করবে না। আর ম্যাথটা করা হয়ে গেলে প্রয়োজনে আপনি ইরেজার দিয়ে রিমুভ করে ফেলেন। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক লিখলেই আছে। সমস্যা। এটা হচ্ছে আপনি কি হচ্ছে, সাপোজ আপনারা কি করছেন, ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট লিখে রাখছেন। এখন এই অ্যামাউন্টটা যে আপনি লিখেছেন নাকি কারো থেকে শুনে লিখেছেন তার প্রমাণ কি? দ্যাটস ওয়াই এক্সপেল করেন। কোশ্চেনে কিছু লিখতে নিষেধ করে। একটা দাগ দিলে নিশ্চয়ই কিছু হবে না। সাপোজ অনেক সময় প্যাসেজ আকারে একটা জিনিস আছে। আপনি একটা প্যাসেজ এখান থেকে এই পর্যন্ত জাস্ট ব্র্যাকেট দিয়ে মার্ক করে রাখলেন বা কারো থেকে জিজ্ঞাসা করে নিলেন যে অ্যান্সার এতটুকু। তাহলে আপনাকে তো এক্সপেল করবে যে আপনি এটা শুনেছেন, আমি এটা ধরে নিব। কিন্তু একটা জিনিসের জাস্ট মার্ক করা মানে কিছুই মিন করে না। মিন করে? করে না। সো এটার জন্য কেন আপনাকে এক্সপেল করবে? এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তাহলে কি বললাম, আমরা একটু খুঁজি। এই যে একটা জিনিস মনে রাখতে হবে, একটু শুনি। ফ্রেট আউট, কি বললাম? ফ্রেট আউট, এটা বিক্রয় পরিবহন খরচ। ঠিক আছে, এটা একটু ব্রেনে রাখতে হবে। নামের সাথে সেলস বা এই টাইপের কিছু নাই, কিন্তু ওই যে এটার মানে যে বিক্রয় পরিবহন, দ্যাটস ওয়াই এটা সেলিং এক্সপেন্সের মধ্যে আসবে। ঠিক আছে? দেন আমরা দেখতে পাবো কি, সেলস স্যালারিজ, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস নোটিস করেন তো অ্যান্সার স্ক্রিপ্টে আমরা অ্যামাউন্ট গুলো কোথায় লিখেছি এবার? অ্যামাউন্ট গুলো এবার কোথায় লিখেছি? ইনার কলামে লিখেছি? জি ম্যাম। না তো, ইনার কলামে না লিখি ম্যাডাম। নাই। কোথায় লিখেছি? এক্সপ্লেনেশনের কলামের মধ্যে, তাই না, নামের পাশে? হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেনেশন। হ্যাঁ। কিন্তু এটা এখানে কেন লিখেছি? কেন লিখেছি একটু বলি। কারণ হচ্ছে আমরা আউটার কলামে কি লিখবো বলেন তো? কি ক্যালকুলেট করছি আমরা এখানে? অপারেটিং এক্সপেন্স না? আউটার কলামে লিখবো কি? অপারেটিং এক্সপেন্স, রাইট? এখন অপারেটিং এক্সপেন্স হচ্ছে টোটাল সেলিং এক্সপেন্স আর টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যোগফল। তো আমাদের টোটালটা যদি ইনার কলামে লিখি, মানে টোটাল সেলিং আর টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল ব্যালেন্স কোথায় লিখতে হবে? এক্সপ্লেনেশন কলামে। বুঝতে পারছি? জি ম্যাডাম। আর এই যে ৮,০০০, ১,০০,০০০, ১২,০০০, মানে সেলিং এক্সপেন্স গুলো যদি আমরা ইনার কলামে লিখতাম, এইটার ভ্যালুটা আবার আউটার কলামে লিখতে হতো টোটালটা, তাই না? ১,২০,০০০। আবার অ্যাডমিনিস্ট্রেটিভে যেটা টোটাল সেটা আবার ওইখানে যেত। তাহলে মাঝখানে কি হতো? মনে হতো না যে ৩,৬৯,২০০ সাথে এই দুইটাও যোগ হচ্ছে? এরকম হতো না ব্যাপারটা? জি ম্যাডাম, হিসাবে সমস্যা হইতো। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমরা এই ভ্যালুগুলো এক্সপ্লেনেশন কলামে লিখবো। আর শুধুমাত্র টোটাল সেলিং এক্সপেন্সটা ইনার কলামে বসবে। অ্যাজ ইউজুয়াল আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও টোটালটা বসবে ইনার কলামে। দেন দুইটা যোগ করে যখন আমরা টোটাল অপারেটিং এক্সপেন্স পাবো, সেইটা আউটার কলামে বসাবো। কারণ হচ্ছে গ্রস মার্জিনের সাথে কিন্তু অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে। ইন দা মিন টাইম এটার মাঝখানে কিছু থাকলে কিন্তু ক্যালকুলেশনে ঝামেলা হবে। বা দুইটার বেশি আইটেম হয়ে গেলে আর বিয়োগ করা যায় না, আমরা সেটা জানি। সো তিনটা আইটেম দিয়ে আমরা কিভাবে বলতে পারি যে এই দুইটা ওখান থেকে বিয়োগ করলাম? সেটা তো হয় না। ঠিক আছে? এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকবো আমরা। আচ্ছা, তাহলে দেখলাম আমরা টোটাল দেখেন ১,২০,০০০ পেয়েছি। এখানে দেখেন লিখি না, এটা লিখতে হবে। এটা হচ্ছে কি টোটাল সেলিং এক্সপেন্স। ১,২০,০০০ হচ্ছে টোটাল সেলিং এক্সপেন্স। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর মধ্যে আরেকটা জিনিস আছে দেখেন, এই ম্যাথের ক্ষেত্রে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স আছে। একটু শুনি এটার ব্যাপারে। এবার বলেন তো, আমি বলেছিলাম কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনগুলা বলেন তো? সেলিং এক্সপেন্স কোনগুলা? সেলস এর সাথে রিলেটেড যেগুলো, রাইট? আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনগুলো?
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস রিলেটেড এক্সপেন্স মনে থাকবে। আবার একটু বলি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স, সেলিং এক্সপেন্স হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স, ঠিক আছে? ওকে, কিন্তু বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে কনফিউজিং, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কোনটা দিয়ে, মানে এটা কোনটার মধ্যে ইনক্লুডেড হবে, এটা অফিস রিলেটেড না ফ্যাক্টরি রিলেটেড নাকি সেলস রিলেটেড। একটা জিনিস মাথায় রাখবেন, ফ্যাক্টরি যদি বলা না থাকে কোনো আইটেম ধরে নিয়ে সন্দেহের বসে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দেওয়া যাবে না। কি বলেছি? যেমন বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, আমি বুঝতে পারছি না কোথায় যাবে, কারণ এটার নামটা কনফিউজিং, নামের সাথে কিছু মিন করছে না। সো এটাকে কোনোভাবে ধরে নেওয়া যাবে না যে ফ্যাক্টরিতে মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যাবে, ওখানে শুধু সেটাই যাবে যেটা ক্লিয়ার একদম মেনশন করা আছে ফ্যাক্টরি দিয়ে। আর একটা জিনিস হচ্ছে কি ইনডিরেক্ট লেবার, এটা যাবে ওখানে। এর বাইরে কোনো কিছু ধরে নেওয়া যাবে না যে আমি কনফিউজড এটা নিয়ে, তাহলে ওখানে দিয়ে দেবো, ওখানে দেওয়া যাবে না। তাহলে যে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ওখানে যেহেতু দেওয়া যাবে না ম্যানুফ্যাকচারিং ওভারহেডে, সো আপনি দিতে পারবেন সেলিং অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। সবাই কি ক্লিয়ার? এই যে জি দেখেন ম্যাডাম। আসলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কোনো কি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাই, ঠিক আছে? শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকলে তখন আমরা কিভাবে সলভ করতাম সেটা দেখানোর জন্য বন্ড ইন্টারেস্ট এক্সপেন্সটাকে ইচ্ছা করে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দিয়েছি। আপনারা যদি এটাকে সেলিং এক্সপেন্সে দিতেন তাতেও হতো, ভুল হতো না কোনো, ঠিক আছে? শুধুমাত্র অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকলে কিভাবে আমরা আলাদা করে লিখতাম সেই সেক্টরটা ক্রিয়েট করার জন্য আমি ইচ্ছাকৃতভাবেই বন্ড ইন্টারেস্ট এক্সপেন্সটাকে অ্যাডমিনের আন্ডারে দিয়েছি। ওকে, তাহলে এটা একটাই আছে, টোটালটা ইনার কলামে বসিয়ে দিয়েছি। দেন 1,20,000 আর 50,000 টাকা যোগ করেছি, যোগ করে টোটাল 1,70,000 আউটার কলামে লিখেছি, যেটা হচ্ছে আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স। দেন কি করলাম, গ্রস মার্জিন 3,69,200 থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স 1,70,000 টাকা বিয়োগ করেছি। তারপর পেয়েছি 1,99,200 টাকা, যেটা আমাদের সেই এক্সপেক্টেড নেট প্রফিট বা নেট অপারেটিং ইনকাম যেটাই বলি। সবাইকে বুঝতে পারলাম? নেট জি প্রফিট ম্যাডাম। অথবা নেট অপারেটিং ইনকাম যেটাই বলি। আর যদি এই ভ্যালুটা নেগেটিভ হতো, মানে গ্রস মার্জিন যদি কম হতো আর অপারেটিং এক্সপেন্স যদি বেশি হতো, আমাদের একটা নেগেটিভ ভ্যালু আসতো যেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতাম, যার নাম হতো নেট লস বা নেট অপারেটিং লস যেটাই বলি, ঠিক আছে? এখন তো সবাই ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে ম্যাম। হ্যাঁ রাকিব, আকিব হচ্ছে আপনি এখন করতে পারেন, শেয়ারিংটা অফ করতে পারেন, রেকর্ডিং অন থাকুক। আর আপনাদের এখন কিছু এক্সেপশনাল বলবো, একটু মন দিয়ে শুনি। এমন কিছু আইটেম থাকতে পারে, আচ্ছা যদি বলি ট্রাভেল এক্সপেন্স, এটা কোথায় যাবে? ট্রাভেল এক্সপেন্স কোথায় যাবে ম্যাডাম বলেন তো? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ম্যাম হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ। বলেছিলাম আমি এটা ক্লাসে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ এটা হচ্ছে কি বাই নেম কিছু নাই, ট্রাভেল এক্সপেন্স বুঝে নিতে হবে, এটা অফিস এমপ্লয়ীদের জন্য মেইনলি দেওয়া থাকে, দ্যাটস ওয়াই সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। যদি বলা হতো সেলস এমপ্লয়িজ ট্রাভেল এক্সপেন্স, তাহলে সেলিং এক্সপেন্সের মধ্যে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার একটু শুনেন, যদি এমন হয় বলা আছে রেন্ট এক্সপেন্স 20,000 টাকা, ব্র্যাকেটের মধ্যে বলা হলো মানে রেন্ট এক্সপেন্স 30% ফ্যাক্টরি, কি বলেছি? 30% ফ্যাক্টরি, এটাকে কি করতেন তাহলে বলেন তো? আর 70% কোথায় যাবে কিছু বলা নেই। ম্যাম 70% অ্যাডমিনিস্ট্রেটিভে দিতাম ম্যাম, ওটা অফিস কস্ট হিসেবে গেছে। সেলিং কি দোষ করলো? আচ্ছা একটু মন দিয়ে শুনি আমার কথাগুলো, কি বললাম? টোটাল 20,000 টাকা রেন্ট এক্সপেন্স। এখন রেন্ট সবকিছুর হতে পারে, অফিসের হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, কি বলে সেলস মানে দোকানের হতে পারে, তাই না? তাহলে এই যে কনফিউজিং কিছু আইটেম, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, তারপর মনে করেন ইউটিলিটিস এক্সপেন্স, হ্যাঁ এগুলো সব জায়গার হতে পারে। এই যে কমন কিছু এক্সপেন্স আছে যেগুলো বাই নেম আইডেন্টিফাই করা ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি কোথায় যাবে, আপনার কোশ্চেনে সেগুলোর ব্যাপারে অবশ্যই এবং অবশ্যই ডিরেকশন দেওয়া থাকবে। সো আমাদের ডিরেকশন গুলো ফলো করতে হবে। সাপোজ যদি বলা হয় 30% ফ্যাক্টরি,
70% সেলস, এটা যদি বলে তাহলে আপনি বুঝেই যাচ্ছেন। আই মিন যদি দুই দিকেই বলা থাকে 100% ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা সেভাবে দিব। তার মানে 20,000 এর 30% 6,000 টাকা আমরা ফ্যাক্টরি বলেছে, সো ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দিব রেন্ট এক্সপেন্স হিসেবে, ব্র্যাকেটে লিখে দিব 30% ফ্যাক্টরি। তারপর বাকি 70% বলেছে সেলস এ, তাহলে আমরা সেলিং এক্সপেন্স এর রেন্ট এক্সপেন্স হিসেবে 70% লিখে দিব, বাকি 14,000 টাকা। একটু মন দিয়ে শুনি। আর দুই দিকে বলা থাকলে তো যেটা বলবো আমরা সেটাই করে দিব, কোনো কনফিউশনই নেই। বাট যদি একদিকে বলা থাকে, হ্যাঁ, যদি বলে শুধুমাত্র 30% ফ্যাক্টরি, তাহলে 30% ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দিব। একটা জিনিস মনে রাখবেন, একটা দিক বলা থাকলে কখনোই শুধুমাত্র একদিকে যাবে না, আমাদের দুইটা দিক আছে, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একটা কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, কি বলেছি, আমাদের দুইটা পোর্শন আছে, একটা কস্ট অফ গুডস সোল্ড, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আমাদের দুই দিকেই ডিস্ট্রিবিউট করে দিতে হবে। যদি একদিকে বলা থাকে কখনোই শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টের সেলিং আর অ্যাডমিনে দেওয়া যাবে না। কারণ কি, তাহলে আরেকটা পার্ট বাদ পড়ে গেল, কস্ট অফ গুডস সোল্ডে গেল না। তাহলে কি বললাম, সাপোজ যদি বলতো 10% অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, জাস্ট বললো রেন্ট এক্সপেন্স 10% অ্যাডমিনিস্ট্রেটিভ, আপনি 10% অ্যাডমিনিস্ট্রেটিভে দিলেন 2,000 টাকা, বাকি যে 90% বা 18,000 টাকা, এটা কোথায় যাবে? আপনি কোনোভাবে সেলসে দিতে পারবেন না, সেলিং এক্সপেন্সে দিতে পারবেন না। কারণ আমি বলেছি কি, কখনোই মানে ক্লিয়ারলি যদি বলা না থাকে, তাহলে একটা সাইড বলা থাকলে কখনোই আপনি এক পোর্শনের মধ্যে দুইটাই দিতে পারবেন না, মানে সেলিং আর অ্যাডমিন একসাথে হবে না। ওই দুইটার যে কোনো একটা হবে, আর হচ্ছে কোনটা হবে, ফ্যাক্টরি হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যাবে। এবার একটু বলি, যদি শুধু 30% ফ্যাক্টরি বলে, তাহলে 30% ফ্যাক্টরি মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দিলাম, বাকিটা আপনি বলতে পারেন ম্যাম তাহলে 70% কি আমার ইচ্ছা মতো দিব অ্যাডমিন বা সেলিং এ? অ্যান্সার হচ্ছে না, প্রথম যেটা থাকে সেলিং এক্সপেন্স আমি সেখানে দিব। মনে থাকবে? জি ম্যাম। সবাইকে বুঝেছি আমার? আর কথাগুলো কোশ্চেন থাকলে বলেন। ম্যাডাম একটু কনফিউশন আছে ম্যাডাম। বলেন তো কিসে কনফিউশন? ম্যাডাম এই যে শেষে যে একটা দেওয়া থাকলে কোথায় হ্যাঁ, দিব এটা অনেকবার একটা দেওয়া থাকলে একটু শুনি। একটা যদি দেওয়া থাকে, হ্যাঁ, যে সাপোজ বললো 10% সেলস, 10% সেলসে দিলাম, ভালো কথা, সেলিং এক্সপেন্সে দিলাম, বাকি 90% আমি কোনোভাবে অ্যাডমিনে দিতে পারবো না, তাহলে কি হলো, পুরোটাই আমার ইনকাম স্টেটমেন্টে চলে গেল, রাইট? সেটা করা যাবে না, আমাকে বাকি 90% দিতে হবে ফ্যাক্টরিতে, মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। বুঝেছি? আর যদি বলতো সাপোজ 40% অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি 40% অ্যাডমিনিস্ট্রেটিভ সেলে দেওয়া যাবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার 60% ফ্যাক্টরিতে যাবে। আবার যদি বলে 60% ফ্যাক্টরি, ফ্যাক্টরি বলে দিলে বাকি 40% ইনকাম স্টেটমেন্টে যাবে। এখন কোশ্চেন হচ্ছে ইনকাম স্টেটমেন্টে দুইটা জায়গা আছে, একটা সেলিং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, তাহলে কোথায় যাবে? অ্যান্সার হচ্ছে প্রথমটাতে যাবে, মানে সেলিং এ যাবে। বুঝেছি? জি ম্যাডাম। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল ছিল। তাহলে এই টাইপের যদি থাকে, মানে ভাগ ভাগ করে কিছু বলা থাকে, তাহলে আমরা এইভাবে করব, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ওকে, জি ম্যাম। থ্যাংক ইউ। আমি আপনাদের আরো প্রবলেম দিব, এগুলো সলভ করব বাসায় বসে, এটা প্র্যাকটিসের জন্য, যে আমরা আসলে বুঝতে পারছি কিনা। এটা আসলে কিছুই না, আপনার শুধু একটু সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে কোন আইটেম গুলো কোথায় অ্যাডজাস্ট করা হয়, দ্যাটস অল। শুধু যোগ আর বিয়োগের ম্যাথ, এটা ভুল করার কথা না, আপনি যদি বুঝেন যে কোন এক্সপেন্স গুলো কোথায় অ্যাডজাস্ট করতে হবে, এটা একটু ব্রেনে রাখতে হবে, দ্যাটস ইট। ওকে, আকিব আপনি এখন রেকর্ডিং অফ করতে পারেন, জাস্ট আমি এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, হ্যাঁ? ওকে।